ভিউয়ার্স, কি অবস্থা সবার, কেমন আছেন? আশা করি আপনারা প্রত্যেকে নিশ্চয়ই ভালো আছেন। আজকে কি বিষয়ে কথাবার্তা বলবো সেটা টাইটেল আর থাম্বনেল দেখে কিছুটা হলেও আভাস পাইছেন। আর এইবারে টাইটেল আর থাম্বনেলের লেখাটারে বাস্তবায়ন করতে যাচ্ছি। যারা বাজাজ পালসার NS 160 ব্যবহার করেন তাদের উদ্দেশ্যে আজকে কিছুটা দিক নির্দেশনামূলক কথা বলবো। তো যারা আমার কাছে নানান সময়ে বাজাজ পালসার NS 160-র বিভিন্ন কিছু জানতে চান, পরামর্শ চান, অ্যাকচুয়ালি ভিডিওটা তাদের জন্যই কিন্তু বেশি কাজে লাগবে। আর যারা পালসার NS ব্যবহার করেন না কিন্তু কিনতে চান তাদের উদ্দেশ্যেও কাজে লাগবে। আর যারা কোনোটাই না, মানে ইউজও করেন না, কিনবেনও না, তারা জাস্ট শুনে কিছু নলেজ হয়তো অর্জন করলে করতে পারেন। আর আমার কথার সঙ্গে কেউ দ্বিমত পোষণ করলে ভাই করতেও পারেন, কোনো সমস্যা নাই। আমি যেটা বলবো সেটাই যে একেবারে চিরসত্য এরকম আমি কখনোই মনে করি না। তো ঠিক আছে, তাহলে কথা শুরু করে দিচ্ছি। বসিলা ব্রিজের উপর থেকে হালকা যানজট খেতে খেতে পালসার NS 160, এটা হোক সিঙ্গেল ডিস্ক, ডাবল ডিস্ক, FI, ABS, যাই হোক, এই বাইকটা যখন আপনারা ক্রয় করবেন বা এখন যারা চালাচ্ছেন, সবার প্রথম কাজটা হচ্ছে কি, এটার যে AHO অটোমেটিক হেডলাইট অন, এই প্রযুক্তিটাকে বন্ধ করে দেয়া। আলাদা একটা সুইচ লাগাই নেবেন এরকম, এই লাইটটা, হেডলাইটটা অন আর অফ করার জন্য। এটা হচ্ছে একবারে প্রথম কাজ। কেন বলছে এই কথাটা? কারণ এই লাইটটা হচ্ছে, এই AHO প্রযুক্তিটা ইফেক্টিভ হচ্ছে কিন্তু হাইওয়েতে। এটা একটা সেফটি ফিচার হিসেবে তখন কাজ করে। ঢাকা শহরে বা অন্য শহরে AHO প্রযুক্তিটা ফলদায়ক না, বরং এটা আরও ক্ষতি করে অনেক সময়। এই ব্যাটারির উপরে এক্সট্রা একটা চাপ তৈরি করে, এই যে সারাদিন হেডলাইটটা জ্বলে থাকবে এই বিষয়টা। তবে হাইওয়েতে গেলে আপনি সারাদিন সুইচ অন করে জ্বালায় রাখেন, ওইটা ব্যাটারির উপরে যদি চাপ পড়েও তাও আমি ওইটাকে সাপোর্ট করব, কারণ ওইটা একটা সেফটি ফিচার। বিপরীত পাশ থেকে আসা যানবাহন দিনের বেলাও আপনাকে আরও ভালোভাবে লক্ষ্য করতে পারবে, এই হেডলাইটটা সহযোগিতা করবে। দ্বিতীয় যে ব্যাপারটা খেয়াল রাখা উচিত সেটা হচ্ছে এই পালসার NS 160-র হেডলাইট হ্যালোজেন, পার্কিং লাইট হ্যালোজেন, ইন্ডিকেটর লাইট হ্যালোজেন, নাম্বার প্লেটের লাইটটাও কিন্তু থাকে হ্যালোজেন। তো এগুলারে সুন্দর করে বদলায় ফেলবেন, বদলায় সবগুলারে LED করে ফেলবেন। তারপরে ইন্ডিকেটর লাইট, হেডলাইট সবগুলারে কিন্তু আমি LED করে ফেলছি, এবং এগুলো নিয়ে কিন্তু আমি আলাদা ভিডিওতে আপনাদেরকে দেখাইছি। আর হেডলাইট LEDর ক্ষেত্রে আপনারা আপনাদের বাজেট অনুযায়ী, রুচি অনুযায়ী বিভিন্ন ধরনের LED হেডলাইট আপনারা ব্যবহার করতে পারেন। 3 নাম্বার নির্দেশনা হচ্ছে কি, আপনারা যদি সিটিং কমফোর্টটা আরও বাড়াতে চান, কি বলছি কথাটা, সিটিং কমফোর্টটা যদি আরও বাড়াতে চান, সেক্ষেত্রে স্টক যে সিটটা আছে এই সিটের উপরে আলাদা ফোম অ্যাটাচ করে সিট বাঁধার কাপড় দিয়ে সেলাই করে দিতে পারেন। আমি কিন্তু এই কাজটা করছি। কেন করছি? কারণ আগের যে সিটটা, ওই সিটটাও ভালো, সমস্যা নাই, আর হ্যান্ডেল তো আপরাইট, সমস্যা হয় না। কিন্তু আমি লক্ষ্য করছি যখন আমি লং টাইম রাইড করি, যখন হাইওয়েতে যাই, তখন ওই সিটটা আমার কোমরটারে খুব ধরায় দেয়। তো এই কারণে আমি করছিলাম কি, ওই সিটের মধ্যে আলাদা রাবার ফোম ওগুলা কিনে তারপরে উপরে মাপ অনুযায়ী বসায়, স্টক সিট কিন্তু কাটি নেয়, জাস্ট ওই ফোমটা সিটের মাপ অনুযায়ী কেটে তারপরে সিটের উপর বসায়, তারপরে আলাদা সিট বাঁধানোর যে কাপড়, ওই কাপড় দিয়ে সেলাই করে দেওয়া হয়েছে। তো 3টা নির্দেশনা দিয়ে ফেলছি, এবার চলে আসতেছি 4 নম্বর নির্দেশনায়। এটি হচ্ছে এই বাইকের টেপিট বা ভালভ ক্লিয়ারেন্স নিয়ে। এই বাইকের ভালভ হচ্ছে কিন্তু কয়টা? 4টা। 2টা হচ্ছে ইনলেট আর 2টা হচ্ছে আউটলেট। তো প্রতি 3-4 হাজার কিলোমিটার পর এই বাইকের টেপিট মিলানো বা ভালভ ক্লিয়ারেন্স করা একদমই ফরজ বলে আমি মনে করি। তো আবার এমন যদি হয় যে না, 3-4 হাজার কিলোমিটার চালান নাই কিন্তু বড় একটা ট্যুর করে আসছেন, 500, 700, 800, 1000 বা 1200, 2000 ট্যুর করে আসছেন, তো ট্যুর থেকে আসার পরে আপনার কাজ হচ্ছে শুরুত করে চলে যাওয়া সার্ভিস সেন্টারে আর পুরুত করে ভালভটাকে মিলিয়ে নেওয়া। তো এই ভালভের গ্যাপ হচ্ছে, যেমন ইনলেটের গ্যাপ হচ্ছে 0.05 mm, আর আউটলেটের গ্যাপ হচ্ছে, আউটলেট বা এক্সস্ট, সেটার গ্যাপ হচ্ছে 0.08 mm।
তো এই গ্যাপটা মিলাইতে হইলে অবশ্যই আপনাকে ফিলার গজ ব্যবহার করতে হবে। ফিলার গজের মধ্যে কিন্তু মার্কিং করা থাকে কোনটা 0.05 mm আর কোনটা 0.08 mm। আমাদের দেশের কারিগরদের কিছু রোগ আছে, ভয়াবহ রোগ এটা, তারা আঙ্গুল দিয়ে ট্যাবিট মিলায় বা ভালভ ক্লিয়ারেন্স করে। এটা তো বাইকের কোনো উপকারই আসে না, বরঞ্চ বাইকটার আর 12টা বাজায় দেয়। সো যারা এই ধরনের আঙ্গুল দিয়ে ভালভ ক্লিয়ারেন্স করে তাদের আঙ্গুলে কাঁচামরিচ লাগাই দিবেন, কামরাঙা মরিচ লাগাই দিবেন, আর তাদেরকে বলবেন এই কামরাঙা মরিচ লাগানো আঙ্গুলটা তারা যেন চেটে চেটে খায়। দরকার নাই ওই আঙ্গুল দিয়ে আমার ভালভ ক্লিয়ারেন্স করা। তারা অনেক বড় বিজ্ঞানী। যদি আঙ্গুল দিয়েই সব হইতো তাইলে তো আর ফিলার গজের আবিষ্কার হইতো না। বড় বড় ইঞ্জিনিয়াররাও সাহস পায় না আঙ্গুল দিয়া এই ভালভ ক্লিয়ারেন্স করার, কিন্তু আমাদের দেশের সিপাহসালার কারিগররা আঙ্গুল দিয়ে মিলানোর সাহস পায়। এরপরের যে নির্দেশনাটা পালসার NS 160 সম্পর্কে, সেটি হচ্ছে ব্রেকিং। এমনিতে এই বাইকটার ব্রেক কিন্তু ভালো, কিন্তু আরও ভালো আউটপুট পাওয়া সম্ভব যদি এটার ফ্রন্ট ব্রেক হোস পাইপটা পরিবর্তন করে টেফলনের পাইপ ব্যবহার করা হয়। এখন আমার তো সিঙ্গেল ডিস্ক, সে কারণে আমি বলতেছি শুধু ফ্রন্টের কথা। যাদের ডাবল ডিস্ক, তারপরে যাদের ABS, তাদের টেফলনের পাইপ লাগবে কিন্তু দুইটা, একটা সামনের জন্য আর একটা পেছনের জন্য। তো আপনারা টেফলনের পাইপটা যদি ব্যবহার করেন তাহলে দেখবেন এটার ব্রেক করার ক্ষমতা কিন্তু আরও বেড়ে যাবে। আর টেফলনের পাইপের আরেকটা সুবিধা হচ্ছে কি, এটা অনেক দিন টিকে, এটার আয়ু অনেক বেশি, ব্রেকও আপনাকে ভালো দিতে সাহায্য করবে, প্লাস এটা অনেক দিন টিকবে। তো আমি তো আসলে সিঙ্গেল একটা ব্রেক হোস পাইপ কিনছিলাম RCBর টেফলনের পাইপ, ওইটার দাম পড়ছিল 1500 টাকা। তো পেছনেটা সহকারে যদি আপনি নিতে যান তাহলে সেটার দাম আরও বেশি পড়বে, দুইটা মিলাই আর কি, মানে 2200-2300 টাকার উপরে হয়তো বা পড়ে যেতে পারে। লক্ষণীয় বিষয় যে এই যে আমি ভালভ ক্লিয়ারেন্স বা ট্যাবিট মিলানো আর হচ্ছে এই ব্রেকের উন্নতির ক্ষেত্রে টেফলনের পাইপের কথা বলছি, এই দুইটা কথা কিন্তু যে কোনো বাইকের ক্ষেত্রে প্রযোজ্য। যে কোনো বাইক বলতে ভালভের কথাটা প্রযোজ্য হচ্ছে SOHC ইঞ্জিনের ক্ষেত্রে প্রযোজ্য, আর টেফলনের পাইপের কথাটা এটা যে কোনো বাইকের ক্ষেত্রে প্রযোজ্য। আরেকটি নির্দেশনা হচ্ছে ইঞ্জিন অয়েল। পালসার NS 160-র ইঞ্জিন অয়েল দিতে হয় কিন্তু 1200 মিলি যদি আপনি অয়েল ফিল্টার পরিবর্তন না করেন। আর যদি অয়েল ফিল্টার পরিবর্তন করেন তাহলে দিতে হবে 1350 মিলি, এবং এর গ্রেড হচ্ছে কিন্তু 20W50। আর অনেক সময় আমরা ফুল সিনথেটিক দিতে গেলে 20W50 নাও পেতে পারি, সেক্ষেত্রে 10W50 দিলেও কোনো সমস্যা নাই, ঠিক আছে। এবং পরিমাণ মতো দিতে হবে এবং সময় মতন ড্রেন দিতে হবে। তাছাড়া ইঞ্জিন অয়েলটা অরিজিনাল কিনা সেই ব্যাপারেও কিন্তু নিশ্চিত হতে হবে। আরেকটা নির্দেশনা, এটা হচ্ছে কিন্তু একদমই কমন, এটা সব বাইকের ক্ষেত্রে প্রযোজ্য, তারপর আমি NS-এর ক্ষেত্রে আমি আলাদাভাবে একটু বলে দিচ্ছি আপনাদেরকে। সেটা হচ্ছে ব্রেক ইন পিরিয়ড। অবশ্যই কড়াকড়িভাবে ব্রেক ইন পিরিয়ডটা রক্ষা করতে হবে যদি চান আপনার বাইকটা আপনি অনেক দিন ব্যবহার করবেন। আর যদি মনে করেন যে না কয়দিন ভুংভাং করে বেঁচে দিব, তাইলে ভাই ব্রেক ইন পিরিয়ড মানার কোনো দরকার নাই। ব্রেক ইন পিরিয়ডটা অন্তত পক্ষে 1000 কিলোমিটার পর্যন্ত মেনটেন করবেন। হাই RPM-এ এই সময়ের মধ্যে চালাবেন না, এবং কম গিয়ারে ইঞ্জিনের উপরে কখনো প্রেশার দিবেন না। অল্প অল্প স্পিডে গিয়ার বাড়াবেন এবং কমাবেন। পিলিয়ন যদি পারেন না ওঠানোর চেষ্টা করবেন, আর ফাঁকে ফাঁকে কয়েকবার উঠাইলে আসলে সমস্যা নাই, তবে যতটা সম্ভব পিলিয়ন না উঠানোর, অর্থাৎ বাইকের উপরে প্রেশার না দেওয়ার সর্বোচ্চ চেষ্টাটুকু করবেন। আরেকটা নির্দেশনা হচ্ছে যারা একটু শর্ট হাইডের আছেন তারা ভাই পালসার NS চালায়েন না। কেউ কেউ আছেন জোর করে অনেক সময় বলেন যে আরে ব্যাপার না, এই সেই কয়েকদিন চালালে ঠিক হয়ে যাবে, কিন্তু ভাই এই ধরনের কোনো জোর করে যুক্তি দিয়ে চালাইতে যায় না, কারণ NS কিন্তু যথেষ্ট পরিমাণে উঁচা। আমার হাইট হচ্ছে 5 ফুট 11 ইঞ্চি, 6 ফুটই বলা যায়। তো আমারও মাঝে মধ্যে একটু কষ্ট হয়ে যায় যখন আমি ইউটার্ন করি, আর ইউটার্ন করার সময় যদি আমার পিলিয়ন থাকে তাইলে তো আমার এখনও ভয় লাগে। আজকে আমি এটা 3 বছর ধরে চালাইতেছি, আত্মবিশ্বাসের জায়গাটা কমে যায়। সুতরাং যাদের উচ্চতা 5 ফুট 6-এর নিচে আছে
5 ফুট 6 হইলেও একটু কষ্ট হয়, তারপর আমি 5 ফুট 6টাকে একটু সাপোর্ট দিলাম। যাদের উচ্চতা 5 ফুট 6 এর নিচে তারা ভাই ভুলেও এনএস কিনেন না, চালায়েন না। আমি এরকম বহুত এনএস ইউজার দেখছি, এই ভালোভাবে নাগাল না পাইয়া অ্যাক্সিডেন্টের শিকার হয়েছে, পইরা গেছে, বাইক ফালাই দিছে। এগুলো করতে গিয়া বাইকটারও নষ্ট করছে, পরে বাইকটারে বেঁচে দিতে বাধ্য হয়েছে। এটা আমার বাস্তব অভিজ্ঞতা থেকে আপনাদেরকে বললাম। আর যারা লম্বা আছেন আমার মতো, তাদের জন্য তো এনএস পুরো মাখন। কারণ আমি একটু উঁচু বাইক পছন্দ করি, নেগেট বাইক পছন্দ করি, তো এই বাইকটার মধ্যে এই সমস্ত বৈশিষ্ট্য আছে। সুতরাং আমার জন্য পুরো মাখন। আর আমার মতো যারা আছেন তাদের কাছেও গিয়ে দেখবেন, শুনে দেখবেন, এনএস তাদের জন্য পুরাপুরি মাখন। তো ঠিক আছে, অনেক নির্দেশনা দিয়ে ফেলছি, আরও অনেক কথা ইচ্ছা করলে আসলে বলা যায়, সমস্যা নাই। তো আমার কাছে মনে হয়েছে যে কয়টা ব্যাপার সবচাইতে জরুরি, এই ব্যাপারগুলোই আসলে আপনাদের সঙ্গে আমি শেয়ার করছি। তো আজ আর নয়, কথা হবে অন্য কোনো ব্লগে, অন্য কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন, নিরাপদে মোটরসাইকেল চালাবেন, ট্রাফিক আইন মানবেন, এবং মোটরসাইকেল চালানোর সময় অবশ্যই ফুল ফেস সার্টিফাইড হেলমেট ব্যবহার করবেন। খোদা হাফেজ।